আজকে সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বইয়ে আলো অধ্যায়টা আলোচনা করব। দেখো, এই অধ্যায়ে শুরুতেই আমাদের জানতে হবে যে আলো কি। আলো পড়ছি, তাই জন্য আমাকে জানতে হবে আলো কি। তাহলে আলো কি? আলো হচ্ছে একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, যা আমাদের দর্শনের অনুভূতি জাগায়। তবে সমস্ত আলো কিন্তু দর্শনের অনুভূতি জাগায় না। তাই জন্য সেই কথাটা না বলে আমরা যদি বলি একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ যা কোনো বস্তুকে দৃশ্যমান হতে সাহায্য করে। আচ্ছা, তাহলে এই যে আলো বলছি, আলোর যদি আমরা উৎস দেখি, সব থেকে বড় উৎস যদি বলি সেটা হচ্ছে সূর্য। এই যে সূর্য থেকে যে পৃথিবীতে আলো আসে, এর মাঝে তোমরা জানো যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার। তাহলে এত বিশাল দূরত্ব পথ অতিক্রম করতে ওর মাত্র সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। তাহলে আলোর বেগ কিন্তু তাহলে কত বেশি, তোমরা এখান থেকে একটা আইডিয়া করতে পারো যে আলোর বেগ কত না। আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ এত মিটার পার সেকেন্ড, বা এটা হচ্ছে এসআই পদ্ধতি, বা তুমি সিজিএস এ যদি বলো, সিজিএস দুটো পদ্ধতি আমরা জানি, এসআই আর সিজিএস। সিজিএস এ কি হবে? 3 × 10⁻10 সেমি পার সেকেন্ড। তাহলে আমরা আলো কি? আলো হচ্ছে একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এই সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত মিনিট সময় লাগে? 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। তার থেকে আমরা একটা ধারণা পেলাম যে আলোর বেগ, আলোর বেগ হচ্ছে কি না 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। অর্থাৎ আমি 3 × 10⁸ লিখলাম। এটার মানে হচ্ছে যে 10-এর মানে 1-এর পর 8টা শূন্য, তাহলে 1 2 3 4 5 6 7 8 এত মিটার পার সেকেন্ড। অর্থাৎ 1 সেকেন্ডে দেখো কত একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 30 কোটি মিটার পার সেকেন্ড। তাহলে এই বিশাল বেগ তার রয়েছে। তো এই যে আলো সম্পর্কে একটা প্রাথমিক ধারণা আমরা পেলাম, এবং সেখানে আমরা দেখলাম যে আলোর উৎস হচ্ছে কি সূর্য। শুধু সূর্য এটা ঠিক না, আলোর অনেক উৎস রয়েছে পৃথিবীতে। মোমবাতি যখন জ্বলে সেটা হতে পারে, বাল্ব হতে পারে। তাহলে আলোক উৎস আমরা যেটা দেখছি সেটা হচ্ছে কিছু কিছু বিশেষ বিশেষ বস্তুর ক্ষেত্রেই রয়েছে, যেমন মোমবাতি বললাম আর বাল্ব বললাম। তাহলে এই ধরনের বস্তুকে আমরা বলবো স্বপ্রভ বস্তু, যাদের নিজস্ব আলো আছে। আর যাদের নিজস্ব আলো নেই তাকে অপ্রভ বা নিষ্প্রভ বস্তু বলা হয়ে থাকে। অপ্রভ বস্তু বলা হয়। তাহলে যাদের নিজস্ব আলো আছে, আমরা একটা জিনিস পেয়েছি যে সূর্য। নিজের আলো নেই, তাহলে কার নিজের আলো নেই? ঘর বাড়ি হতে পারে, গাছপালা হতে পারে, এদের নিজস্ব আলো নেই, তাই জন্য এদেরকে আমরা বলে থাকি হচ্ছে অপ্রভ বস্তু। তাহলে যাদের আলো থাকে তারা হচ্ছে স্বপ্রভ, যাদের আলো থাকে না তারা হচ্ছে অপ্রভ বস্তু বলে থাকি। তাহলে আমরা একটা জিনিস দেখলাম যে এই যে আলো বলছি, সেই আলোর কিন্তু একটা মাধ্যমের মধ্যে দিয়ে চলাফেরা করে। তাহলে আলো যার মধ্য দিয়ে আলোটা চলাফেরা করে, যার মাধ্যমে মধ্য দিয়ে যায়, তাকে বলা হয়ে থাকে আলোকীয় মাধ্যম। আলোকীয় মাধ্যম। তাহলে যার মধ্য দিয়ে আলো চলাচল করতে পারে তাকে বলা হয়ে থাকে আলোকীয় মাধ্যম। এই আলোকীয় মাধ্যম আবার 3 প্রকারের হয়ে থাকে, যেমন একটা হচ্ছে স্বচ্ছ মাধ্যম। স্বচ্ছ মাধ্যম কাকে বলা হয়ে থাকে? স্বচ্ছ মাধ্যম হচ্ছে যার মধ্য দিয়ে আলোটা সহজে চলাফেরা করতে পারে, যেমন কাঁচ বা জলের মধ্যে দিয়ে কিন্তু আলো চলাফেরা করতে পারে। তাই জন্য এটাকে কিন্তু আমরা বলে থাকি হচ্ছে স্বচ্ছ মাধ্যম। তাহলে যার মধ্য দিয়ে আলো চলাফেরা করতে পারে, চলাচল করতে পারে, সহজে চলাফেরা করতে পারে, তাকে বলা হয় থাকে স্বচ্ছ মাধ্যম। আর অস্বচ্ছ মাধ্যম কাকে বলা হয়? অস্বচ্ছ মাধ্যম হচ্ছে যার মধ্য দিয়ে আলোটা
সহজে চলাফেরা, আলো যেতেই পারে না, একেবারেই চলাচল করতে পারে না, তাকে বলা হয় থাকে অস্বচ্ছ মাধ্যম। যেমন তোমার হচ্ছে কাঠ হতে পারে, মাটি হতে পারে, ইট হতে পারে, পাথর হতে পারে, বিভিন্ন ধরনের আমরা মাধ্যম আমরা পাবো। তাহলে আলোকীয় মাধ্যম কিন্তু 3 প্রকার, 1 স্বচ্ছ মাধ্যম, 2 অস্বচ্ছ মাধ্যম, আর 3 হচ্ছে ঈষৎ স্বচ্ছ মাধ্যম। ঈষৎ স্বচ্ছ মাধ্যম, যার মধ্যে দিয়ে আলো চলাফেরা করে কিন্তু খুব সহজে চলাফেরা করতে পারে না, খুব সামান্য পরিমাণ বা আংশিকভাবে চলাফেরা করে, তাকে বলা হয় থাকে ঈষৎ স্বচ্ছ মাধ্যম। যেমন তোমার হচ্ছে ঘষা কাজ হতে পারে, ঘষা কাজ বা তৈলাক্ত কাগজ হতে পারে, এগুলো হচ্ছে ঈষৎ স্বচ্ছ মাধ্যমের উদাহরণ। তাহলে আলোকীয় মাধ্যম কাকে বলা হয়? যার মধ্যে দিয়ে আলোটা চলাফেরা করে। তো এই যে মাধ্যম আমরা দেখছি, মাধ্যম হচ্ছে 3 প্রকার, স্বচ্ছ মাধ্যম দেখলাম, অস্বচ্ছ মাধ্যম দেখলাম, আর ঈষৎ স্বচ্ছ মাধ্যম দেখলাম। তাহলে প্রতিটার কাকে বলে এবং উদাহরণ এটা কিন্তু জানতে হবে। এইবারে আলোকের যখন আমি কথাটা বলছি, যখন আমি বিজ্ঞানের ক্ষেত্রে আলোটা আমি আঁকবো, আমরা সাধারণত একটা রেখা ভাবে তাকে চিহ্নিত করব। এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আলো যেখান থেকে যেদিকে যাচ্ছে তার দিকে তীর চিহ্ন থাকবে, যেখান থেকে উৎপন্ন হচ্ছে যেদিকে যাচ্ছে সেই দিকে কিন্তু তীর চিহ্নটা থাকবে। তাহলে এই রকম ভাবে আমি একটা আলোক যে রশ্মি তাকে কিন্তু আমরা লিখতে পারি। এই ধরনের রশ্মি যখন একসাথে হয়ে যায়, একসাথে যখন অনেকগুলো রশ্মি থাকে, তখন তাকে বলা হয় থাকে রশ্মি গুচ্ছ বলে থাকি। এটাকে আমরা বলে থাকি হচ্ছে রশ্মি গুচ্ছ। রশ্মি গুচ্ছ হচ্ছে যখন একসাথে অনেকগুলো আলোক রশ্মি পরপর থাকে, তখন তাকে বলা হয় থাকে, একসাথে বলা হয় থাকে রশ্মি গুচ্ছ। আমি যে রশ্মি গুচ্ছটা দেখলাম সেটা দেখো একরকম হয়েছে, বা আলোক রশ্মি গুচ্ছটাও এইরকমও হতে পারতো, আবার আলোক রশ্মি গুচ্ছটাও উল্টা হতে পারতো, যে কাছাকাছি চলে আসতে পারতো। তাহলে দেখো বিভিন্ন ধরনের হতে পারে। একটা দেখো পরস্পরের সাথে লাগছে না, একটা সমান্তরাল ভাবে যাচ্ছে। একটা রেল লাইনে যেমন দেখেছো তোমরা যে দুটো লাইন যেমন পরস্পর থাকে, ওই রকম দেখো রয়েছে। এবং তীর চিহ্নটা দেখো, তীর চিহ্নটা দেখে বোঝা যাচ্ছে কোন তার গতিপথ কোন দিকে রয়েছে। তাহলে এই ধরনের আলোক রশ্মিগুচ্ছকে আমরা বলে থাকি হচ্ছে সমান্তরাল রশ্মিগুচ্ছ। সমান্তরাল, সমান্তরাল রশ্মিগুচ্ছ। তাহলে যখন একাধিক রশ্মিগুলো পরস্পরের থেকে একটা ডিস্টেন্স মেনটেন করে, অর্থাৎ তারা পরস্পর সমান্তরাল হয়ে থাকে, তাই জন্য তাকে আমরা বলে থাকি হচ্ছে সমান্তরাল। দেখো এই বিন্দুতে দেখো যে ডিস্টেন্স, এটা কখনোই পরস্পরের সাথে মিলবে না, এবং এই ডিস্টেন্সটা সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য, অর্থাৎ এখানে যতখানি এখানেও ততখানি। এই ধরনের রশ্মিগুচ্ছকে বলে থাকি সমান্তরাল রশ্মিগুচ্ছ। তাহলে অনেকগুলো রশ্মির সমন্বয়টাই হচ্ছে রশ্মিগুচ্ছ। আর সেই রশ্মিগুচ্ছগুলোর মধ্যে যদি যে রশ্মিগুলো রয়েছে তারা যখন সমান্তরাল থাকে তখন তাকে বলা হয় সমান্তরাল রশ্মিগুচ্ছ। এইবার দেখো তারা দেখো যখন পরস্পর থেকে দেখো দূরে চলে গেছে, পরস্পর এই যে যাচ্ছে, যত যাবে তত তারা কি হচ্ছে পরস্পর থেকে দূরে চলে যাচ্ছে। তাহলে এই ধরনের যে রশ্মিগুচ্ছ তাকে বলা হয় থাকে অপসারী রশ্মিগুচ্ছ। অপসারী রশ্মি। তাহলে যখন রশ্মিগুচ্ছ কি হয়ে থাকে পরস্পর থেকে দূরে চলে যায়, তখন তাকে বলা থাকে অপসারী রশ্মিগুচ্ছ। তোমার দেখো তোমরা যদি মোবাইলের ফ্ল্যাশ দেখো, মোবাইলের ফ্ল্যাশ, মোবাইলের ফ্ল্যাশে কি হয় যে আলোটা কি হচ্ছে, আলো মোবাইল থেকে বেরিয়ে ছড়িয়ে যাচ্ছে, বা এই ধরনের আরো ধরনের আলো আছে যেটা কি হয় পরস্পর থেকে কি হয় দূরে চলে যায়, ছড়িয়ে পড়ে। সেই ধরনের রশ্মিগুলোকে আমরা বলে থাকি হচ্ছে অপসারী রশ্মিগুচ্ছ। আবার অভিসারী, যখন তারা পরস্পরের কাছাকাছি চলে আসে তখন তাকে বলা হয় থাকে অভিসারী রশ্মিগুচ্ছ। তাহলে অভিসারী রশ্মিগুচ্ছের উদাহরণ কি হবে? সমান্তরাল বললাম, যারা পরস্পর মিলে না তাকে বলা হয় থাকে সমান্তরাল রশ্মিগুচ্ছ। হ্যাঁ, এইটা হতে পারে। তারপরে হচ্ছে তোমার অপসারী ক্ষেত্রে দেখলাম আমরা মোবাইলের ফ্ল্যাশ পেলাম। আচ্ছা, এবার এখান থেকে দেখো অভিসারী ক্ষেত্রে তাহলে উদাহরণ কি হবে? আচ্ছা, সমান্তরালের উদাহরণটাও দিইনি। সমান্তরালের উদাহরণ হচ্ছে বহু দূর থেকে যে সমস্ত আলোগুলো আসে সেগুলো হচ্ছে সমান্তরাল। যেমন হচ্ছে নক্ষত্রের যে আলো, সেটাকে আমরা সমান্তরাল রশ্মিগুচ্ছ আমরা বলতে পারি। তাহলে মোবাইলের ফ্ল্যাশ হলো অভিসারীটা হচ্ছে তোমার দেখবে যে তোমরা অনেক সময় দেখেছো যে একটা আতস কাচ যদি আমরা নিই,
সেই আতস কাচের মধ্যে দিয়ে যখন সমান্তরাল রশ্মিগুচ্ছ এসে পড়ে, আমি বললাম যে নক্ষত্র মানে সূর্য থেকে যে আলোটা আসে সেই আলোটা হচ্ছে সমান্তরালভাবে এসে পড়ে। এটা সমান্তরালভাবে এসে পড়লো, পড়ার পর আতস কাচ থেকে যখন নিচের দিকে যায় তখন দেখবে আলোগুলো একটা বিন্দুতে তারা পরস্পর কি হচ্ছে, একটা বিন্দুতে মিলিত হয়ে যাচ্ছে। আর গতিপথগুলো চিহ্নিত করতে হবে। এই যে আতস কাচ এর যে রশ্মিটা এসে পড়ছে একটা বিন্দুতে, এইটা কিন্তু আমরা অভিসারীর একটা উদাহরণ আমরা বলতে পারি। তাহলে আমরা সমান্তরাল রশ্মিগুচ্ছ পেলাম, সেটা হচ্ছে নক্ষত্র থেকে যে আলোটা আসে। অপসারী ক্ষেত্রে আমরা দেখলাম মোবাইলের ফ্ল্যাশ হতে পারে, এবং অভিসারী ক্ষেত্রে আমরা দেখলাম আতস কাচের যে আলোটা হচ্ছে, আতস কাচের আলোটাকে আমরা অভিসারী রশ্মিগুচ্ছ বলতে পারি। তাহলে অনেকগুলো রশ্মির সমন্বয়টাই হচ্ছে রশ্মিগুচ্ছ। আচ্ছা, আলোর কিছু ধর্ম আমাকে জানতে হবে। আলো আমি তড়িৎচুম্বকীয় তরঙ্গ বলেছি, এবং আলোর ধর্ম যদি দেখি, আলোর ধর্মের অন্যতম ধর্ম হচ্ছে 1 নম্বর যদি বলা হয়, আলো সরল রেখায় চলে। আলো সরল রেখায় চলে। তো এইটার প্রমাণ কিভাবে করব? আলো সরল রেখায় চলে এটা বুঝবো কেমন করে? এইটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা পরীক্ষা করা দরকার। কিভাবে পরীক্ষাটা করব? দেখো, আমাদের কার্ডবোর্ড নিতে হবে। 3টে কার্ডবোর্ড আমরা নিব। কার্ডবোর্ড নিলাম, এবং 3টে কার্ডবোর্ডে একটি মধ্যবিন্দুতে কি করলাম, ফুটো করে দিলাম, ছিদ্র করে দিলাম। এইবারে তার একটা প্রান্তে আমি কি করলাম, একটা মোমবাতি ধরিয়ে দিলাম, মোমবাতি জ্বালিয়ে দিলাম। এখান থেকে কি করছে, আমি কিন্তু খেয়াল করছি যে এখান থেকে দেখব আমি, যখন এই যে বিন্দুগুলো যখন একই সরলরেখায় থাকে তখন কিন্তু আমি একে দেখতে পাচ্ছি। কিন্তু যখন এদের মধ্যে যে কোনো একটিকে, যখন এই যে বিন্দুগুলোকে এক সরলরেখায় না রেখে যখন একটু সরিয়ে দিব, তখন আলোটা দেখতে পাচ্ছি না। এর থেকে বোঝা যায় যে আলো সরলরেখায় চলে। তোমাদের বইয়ে আরো সুন্দর একটা সহজ উদাহরণ দিয়েছে। একটা মোমবাতিকে সোজাভাবে যখন দেখছে একটা নল দিয়ে, তখন দেখা যাচ্ছে, কিন্তু যখন আমি এটাকে বেঁকিয়ে দিচ্ছি তখন কিন্তু আর এই আলোটাকে দেখা যাচ্ছে না। এর থেকে প্রমাণিত হয় যে আলো সরলরেখায় চলে। আলো সরলরেখায় চলে, এর যদি একটা ভালো উদাহরণ বা তোমাদের বিষয়টাকে যদি আরো ভালোভাবে, মানে আলো সরলরেখায় চলে এই ধর্মকে কাজে লাগিয়ে যদি কোনো যন্ত্র তৈরি করার কথা বলা হয়, তাহলে যে যন্ত্রটার কথা মনে পড়ে সেটা হচ্ছে সূচি ছিদ্র ক্যামেরা। সূচি ছিদ্র ক্যামেরা। সূচি মানে হচ্ছে সূচের মতো ছিদ্র থাকবে। তাহলে একটা এমন একটা ক্যামেরা, যে ক্যামেরায় কিন্তু প্রতিবিম্ব তৈরি হয় না, কিন্তু প্রতিকৃতি তৈরি হয়। এটাতে কিন্তু এখানে মাথায় রাখবা, এখানে যেটা তৈরি হয় সেটা কিন্তু প্রতিকৃতি, প্রতিবিম্ব নয়। আচ্ছা, এই যে ক্যামেরা, সূচি মানে হচ্ছে সূচের মতো সরু ছিদ্র থাকবে। তাহলে একটা আমাকে বক্স নিতে হবে, একটা বাক্স নিতে হবে। সেই বাক্সের মধ্যে কি করতে হবে, চারিপাশটা কালো রং করে দিতে হবে। কেন কালো রং করতে হবে, তার পিছনে কারণটা হচ্ছে যে কালো রং করলে আলোর মানে চারিপাশে যে আলো ছড়িয়ে যাওয়া সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। তাহলে আমাকে এই সূচিত ক্যামেরার চারিপাশটা কিন্তু কালো রং করতে হবে ভেতরটা। তাহলে কি হবে, আলোর প্রতিফলনটা হবে না। আমরা এর পরের অংশে পড়বো প্রতিফলন এবং প্রতিসরণ সম্পর্কে। হ্যাঁ, কালো আলো আমরা জানি কালো কি করে, সহজেই শোষণ করে নেয় আলোটাকে, তাই জন্য বিক্ষিপ্ত প্রতিফলন হওয়ার সম্ভাবনা কম থাকে। সূচি ছিদ্র মানে হচ্ছে এখানে একটা সূচের মতো একটা সরু সূক্ষ্ম ছিদ্র থাকবে, এই ছিদ্র কিন্তু বড় হওয়া যাবে না। এইবারে আমি যদি এখানে কোনো বস্তুকে রেখে দিই, আমি ধরো এখানে একটা বস্তুকে রাখলাম, এবার কি হয়, এই বস্তু ধরো একবারে অগ্রভাগ থেকে আলো প্রবেশ করছে। আলো কি হয়, আমি বললাম সরলরেখায় যায়, তাহলে আলো এইভাবে সরলরেখায় পৌঁছালো। এবং গতিপথকে তার কিন্তু অবশ্যই চিহ্নিত করতে হবে, না হলে কিন্তু ছবি যদি আঁকো সেটা কিন্তু ভুল হয়ে যাবে। এইবারে নিচ থেকে আরেকটা আলো গেল, এবং সেটা কি হয়ে থাকে, সেটাও কিন্তু সরলরেখা বরাবর গেল। দেখো, কখনোই এইভাবে ঢুকলো তারপর বেঁকে এইদিকে যাচ্ছে না, একটা সরলরেখা বরাবর যাচ্ছে। এবং এই দিকে এই অংশে দেখো
একটা প্রতিকৃতি আমরা পাবো। তাহলে এটা কিন্তু প্রতিবিম্ব নয়, এটা হচ্ছে প্রতিকৃতি। এবং প্রতিকৃতি কোন দিকে থাকছে? দেখো মাথা উপরের দিকে ছিল, এখানে কিন্তু মাথা নিচের দিকে আছে, কারণ দেখো উপর থেকে যে আলোটা গেছে সেটা কিন্তু নিচের দিকে রয়েছে। তাহলে এই যে প্রতিকৃতি আমরা পাচ্ছি সেটা কেমন হয়ে থাকে? উল্টো হয়ে থাকে। তাহলে এই যে সুচিত্র ক্যামেরার তাহলে 1 নম্বর যে বৈশিষ্ট্য হচ্ছে, এখানে যে ছিদ্র হবে সেই ছিদ্রটা কিন্তু খুব সূক্ষ্ম হবে, মানে খুব ছোট হবে, সূক্ষ্ম হতে হবে। আর কি হতে হবে? দেওয়ালটাকে কালো রং করতে হবে। তাহলে সুচিত্র যে ক্যামেরার যে দেওয়াল সেটা কিন্তু কালো রং করতে হবে, রং করতে হবে। আর কি বললাম? আর একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে এই যে আমরা অংশ যেখানে প্রতিকৃতি তৈরি হচ্ছে সেটা কিন্তু ঘষা কাজ ব্যবহার করতে হবে, ঘষা কাজ ব্যবহার করতে হবে। তাহলে দেখো প্রতিকৃতি কেমন হচ্ছে? প্রতিকৃতি কিন্তু উল্টো হয়ে যাচ্ছে। দেখো স্বাভাবিক ব্যাপার, যদি ক্যামেরা যদি বড় করা হয়, ক্যামেরা বড় হলে প্রতিকৃতিও কিন্তু বড় হয়ে যাবে, বড় ক্যামেরা দিয়ে বড় ফটো উঠবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার। তাহলে ক্যামেরার মতোই কাজ করছে এটা। তাহলে ক্যামেরা যদি বড় হয়, সুচিত্র ক্যামেরা যদি বড় হয়, তাহলে প্রতিকৃতি বড় হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে প্রতিকৃতি তৈরি হয় সেটা কোন কোন জিনিসের উপর নির্ভর করে। তাহলে ক্যামেরা বড় হলে, ক্যামেরা সুচিত্র ক্যামেরা যদি বড় হয় তাহলে প্রতিকৃতি কি হবে? প্রতিকৃতি কিন্তু বড় হবে, প্রতিকৃতি বড় হবে। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে বস্তু যত ক্যামেরার কাছে থাকবে, বস্তু ক্যামেরার কাছে থাকলে কি হবে? ছবিটা তত বড় হবে। তোমরা একটা নর্মাল ভাবে ক্যামেরা কারো খুব কাছ থেকে যদি ফটো তোলো তাহলে কি দেখবে? বড় দেখবে। তাহলে বস্তু যদি সুচিত্র মানে যেটা ছিদ্র রয়েছে তার কাছে থাকলে কি হবে? এই যে প্রতিকৃতি যেটা তৈরি হবে সেটা বড় হবে। তাহলে বস্তু কাছে থাকলে, বস্তু সুচিত্র ক্যামেরার কাছে থাকলে প্রতিকৃতি বড় হবে, প্রতিকৃতি বড় হবে। আর যদি বস্তু দূরে থাকে তাহলে কিন্তু প্রতিকৃতি ছোট হয়ে যাবে। তাহলে আমরা সুচিত্র ক্যামেরার মাধ্যমে আমরা দেখলাম যে আলো সরলরেখায় চলে। দেখেছো, আলো সরলরেখায় যাচ্ছে এবং এই সরলরেখায় যায় বলেই এটা কি হচ্ছে? প্রতিকৃতি কিন্তু উল্টো হয়ে যাচ্ছে। তাহলে সুচিত্র ক্যামেরার গঠন আমরা এখান থেকে পাবো। এবং সুচিত্র ক্যামেরার যে প্রতিকৃতি তৈরি হয় সেটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটা আমরা পেলাম। এক, ক্যামেরা বড় হলে প্রতিকৃতি বড়, বস্তু কাছে থাকলে প্রতিকৃতি বড় হবে, বস্তু যদি দূরে হয় তাহলে প্রতিকৃতি কিন্তু ছোট হয়ে যাবে। এইবারে এখানে সুচিছিদ্র, এখানে যদি সূক্ষ্ম ছিদ্র না হয়ে যদি বড় ছিদ্র হতো, এই ছিদ্রটা যদি বড় হতো তাহলে কি সমস্যা হতো? তাহলে দেখো প্রত্যেকটা একটা বড় ছিদ্র অসংখ্য ছোট ছোট ছিদ্রের সমষ্টি হিসাবে আমরা ধরব। তাহলে প্রত্যেকটা ছিদ্রের জন্য এক একটা করে প্রতিকৃতি তৈরি হবে। এইরকমভাবে একটা ছিদ্র দিয়ে এইরকম একটা প্রতিকৃতি তৈরি হয়। এখানে যদি একটা বড় ছিদ্র থাকে তাহলে এই বড় ছিদ্র মানে হচ্ছে অসংখ্য ছোট ছোট ছিদ্রের সমষ্টি, অনেকগুলো ছোট। তাহলে প্রতিটা ছিদ্রের জন্য একটা করে প্রতিকৃতি তৈরি হবে এবং একটা প্রতিকৃতি আর একটা প্রতিকৃতির ওপর এসে পড়ার জন্য কি হবে? যে প্রতিকৃতি আমরা পাবো সেটা কিন্তু আবছা হয়ে যাবে। তাহলে এইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। যে হোমওয়ার্কটা কি? হোমওয়ার্কটা হচ্ছে সুচিছিদ্র ক্যামেরার ছিদ্র বড় হলে কি হবে? ছিদ্র বড় হলে কি হবে ব্যাখ্যা করো, ব্যাখ্যা করো। আশা করি তোমরা পারবে। আচ্ছা, কি পথে আলো সরলরৈখিক পথে চলে আমরা জানলাম। এইবারে এর গতিপথে যদি কোনো অস্বচ্ছ বস্তু আসে, আমরা প্রথমেই পড়েছি অস্বচ্ছ বস্তু। অস্বচ্ছ বস্তু কাকে বলে? যার মধ্যে দিয়ে আলো যেতে পারে না। তাহলে আলো যেহেতু সরলরেখায় চলে তাই জন্য তার গতিপথে যদি কোনো অস্বচ্ছ বস্তু আসে তাহলে কিন্তু তার আর আলো যেতে পারবে না। আলো সরলরেখায় চলে বলে, যদি সরলরেখায় না চলতো তাহলে কি হতো? এদিক দিয়ে গিয়ে আবার যেতে পারতো। কিন্তু আলো যেহেতু সরলরেখায় চলে, অস্বচ্ছ বস্তুর বিপরীত দিকে একটা অন্ধকারচ্ছন্ন অঞ্চল সৃষ্টি হবে। এই অন্ধকারচ্ছন্ন অঞ্চলটাকে আমরা বলে থাকি হচ্ছে ছায়া।
ছায়া দুই প্রকারের হতে পারে, একটা হচ্ছে প্রচ্ছায়া আর একটা হচ্ছে উপচ্ছায়া। উপচ্ছায়া, প্রচ্ছায়া কি? দেখো আমি কি বলছি, ধরো তোমরা যদি হাত রাখো কোথাও কোনো আলোর গতিপথে, সেই সেখানে একটা ছায়া তৈরি হয়। ছায়ার মধ্যেও দেখবে একটা ভাগ আছে, ছায়ার ধারগুলোতে কিন্তু ছায়াটা কিন্তু হালকা 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 থাকে। এই যে অঞ্চলটা, এটা হচ্ছে উপচ্ছায়া। আর গাঢ় অন্ধকারাচ্ছন্ন যে অঞ্চলটা থাকে ছায়া, তাকে বলা হয়ে থাকে প্রচ্ছায়া। তাহলে আমরা কি দেখলাম, ছায়া কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে প্রচ্ছায়া আর একটা হচ্ছে উপচ্ছায়া। এবারে যেটা পড়বো সেটা হচ্ছে আলোর আর একটা ধর্ম, সেটা হচ্ছে প্রতিফলন। প্রতিফলন কি? আলো যখন এক মাধ্যম থেকে এসে যখন প্রথম মাধ্যমেই আবার চলে যায়। তাহলে আলো এক মাধ্যম থেকে আসলো, মাধ্যম কি? যার মধ্য দিয়ে আলোটা চলাফেরা করছে, সেটা একটা মাধ্যম। যেমন এটা বায়ু দিয়ে আসলো, তাহলে এটা হচ্ছে বায়ু মাধ্যম আমরা বলি। তো আলো এক মাধ্যম থেকে আসলো, আসার পর যখন আবার পূর্বের মাধ্যমে চলে গেল, এই ঘটনাকে বলা হয় প্রতিফলন। তাহলে আলো এক মাধ্যম থেকে এসে যখন আবার পূর্বের মাধ্যমে ফেরত চলে যায়, তখন তাকে বলা হয়ে থাকে প্রতিফলন। তাহলে এই ধরনের যে রশ্মি, যে রশ্মিটা এসে পড়লো, এই রশ্মিকে বলা হয়ে থাকে আপাতিত রশ্মি। আপাতিত রশ্মি বলা হয়। তাহলে যে রশ্মিটা এসে পড়লো তাকে বলা হয়ে থাকে আপাতিত রশ্মি। আর যে রশ্মিটা চলে গেল, প্রথম মাধ্যমে আবার ফেরত চলে গেল, তাকে বলা হয়ে থাকে প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মি। তাহলে আলো এক মাধ্যম থেকে এসে যখন আবার পূর্বের মাধ্যমে ফেরত চলে গেল, এই ঘটনাকে আমরা বলে থাকি প্রতিফলন। যে রশ্মিটা এসে পড়ছে তাকে বলা হয়ে থাকে আপাতিত রশ্মি। আচ্ছা, এই যে জায়গা যেখানে এসে আলোটা পড়ছে তাকে বলা হয় প্রতিফলক তল। এই অঞ্চল, এই জায়গাটাকে বলা হয়ে থাকে প্রতিফলক তল। তাহলে আলো এক মাধ্যম থেকে এসে যখন প্রথম মাধ্যমে চলে যায়, তখন তাকে বলা হয় প্রতিফলন। যে রশ্মিটা এসে পড়ছে তাকে আপাতিত রশ্মি, যে রশ্মিটা চলে যাচ্ছে তাকে বলা হয় থাকে প্রতিফলিত রশ্মি। এইবারে প্রতিফলক তলের উপর যে বিন্দুতে আপাতিত রশ্মিটা এসে পড়ে তাকে বলা হয় থাকে আপাতন বিন্দু। এই বিন্দুটার নাম হচ্ছে আপাতন বিন্দু। আপাতন বিন্দুতে যদি একটা লম্ব এবার আঁকি, লম্ব তোমরা বোঝো, লম্ব হচ্ছে 90 ডিগ্রি, এইটাকে আমরা লম্ব বলে থাকি। দেখো তলের সাথে, প্রতিফলক তলের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করলাম, তাহলে এইটাকে আমরা বলে থাকি হচ্ছে অভিলম্ব। আশা করি তোমরা ব্যাপারগুলো বুঝতে পারলে, কোনটা প্রতিফলক তল, আপাতন বিন্দু, আপাত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অভিলম্ব কাকে বলে বুঝতে পারলে। এই যে প্রতিফলন বললাম, এই প্রতিফলন পড়ার আগে আরও দুটো জিনিস জানতে হবে। আর একবার ছবিটা এঁকে দিই, তাহলে এই যে আলোটা এসে পড়ছে, এই জায়গাটাকে আমরা বলে থাকি হচ্ছে প্রতিফলক তল। যে রশ্মিটা এসে পড়ছে তাকে আপাতিত রশ্মি বলছি, যে রশ্মিটা আবার পূর্বের মাধ্যমে চলে যাচ্ছে তাকে প্রতিফলিত রশ্মি বলছি, এবং এইটাকে আপাতন বিন্দু বলছি। আমি এখানে দর্পণের ছবি, দর্পণকে আমরা এই যে দাগ দিয়ে দিলে, এটাই মানেই হচ্ছে দর্পণ। দর্পণের এসে উপরে এসে পড়ছে, এবারে এর উপরে আমি একটা অভিলম্ব আঁকলাম। তাহলে এই যে অভিলম্ব আর এই যে আপাতিত রশ্মি, এই রশ্মির মাঝের এই যে কোণটা হলো, এই কোণটার নাম হচ্ছে আপাতন কোণ। এই কোণটাকে আমরা বলবো হচ্ছে আপাতন কোণ। তাহলে আপাতিত রশ্মি ও অভিলম্বর মাঝে যে কোণটা তৈরি হয় তাকে বলা হয় থাকে আপাতন কোণ। আর প্রতিফলিত রশ্মি আর অভিলম্বের মধ্যে যে কোণটা থাকে তাকে বলা হয় থাকে প্রতিফলন কোণ। প্রতিফলন কোণ। এই আপাতন কোণ এবং এই যে প্রতিফলন কোণ দুটোই কিন্তু সমান হয়। এটা যদি 30 ডিগ্রি হয়, এটাও কিন্তু 30 ডিগ্রি হবে। তাহলে আপাতন কোণ এবং প্রতিফলন কোণ দুটো সমান। তাহলে প্রতিফলনের একটা সূত্র, দুটো সূত্র আছে। এক, যে আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি ও আপাতন বিন্দু একই সমতলে থাকে। তাহলে আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি ও আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব
একই সমতলে থাকে, একই সমতলে থাকে। 2 নম্বর কি, আপাতন কোণ ও প্রতিফলন কোণ সমান। আপাতন কোণ আর হচ্ছে সমান সমান দিয়ে দিলাম প্রতিফলন কোণ, অর্থাৎ আপাতন কোণ যত হবে প্রতিফলন কোণও তত হবে। আচ্ছা, এবারে যদি আলোক রশ্মিটা যেটা আসছে সেটা যদি এইরকমভাবে লম্বভাবে পড়তো তাহলে ওই পথে চলে যেত, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু প্রতিফলন কোণের মান হচ্ছে 0। তাহলে এই প্রশ্নটা খুবই দেয় যে আপাতন কোণ, আপাতিত রশ্মি অভিলম্বে, আপাতিত রশ্মি অভিলম্ব বরাবর বা লম্বভাবে আপাতিত হলে প্রতিফলন কোণ কত? প্রতিফলন কোণ কত? দেখো যে পথে গেল সেই পথে চলে যাচ্ছে, এটা অভিলম্ব বরাবরই যাচ্ছে, তাই জন্য এই কোণের মান হচ্ছে 0 ডিগ্রি হয়ে যাবে। এবারে যদি আমি প্রশ্নটা একটু ঘুরিয়ে দিই, কেমন? আমি এবার বলছি, আপাতন কোণ আমি বলে দিলাম না বা প্রতিফলন কোণও বলে দিলাম না, আমি বলছি যে আপাতিত রশ্মি দর্পণের সাথে, এটা একটা দর্পণের ছবি আমি এঁকেছিলাম, দর্পণের সাথে 30 ডিগ্রি কোণ করলে প্রতিফলন কোণ কত হবে? প্রতিফলন কোণ কত হবে? দেখো এইটা ধরো আপাতিত রশ্মি, এটা আপাতিত রশ্মি। এবার আপাতিত রশ্মিটা এখানে একটু বোঝার ব্যাপার আছে, এখানে কিন্তু ওই 30 ডিগ্রি বলে ওটা 30 ডিগ্রি হয়ে যাবে প্রতিফলন কোণ তা নয়। আপাতিত রশ্মি হচ্ছে এটা, এই কোণটা তোমাকে বলেছে দর্পণের সাথে কত ডিগ্রি রয়েছে না 30 ডিগ্রি রয়েছে। আচ্ছা, এইটুকুটা তো 90 ডিগ্রি, এখান থেকে এইটুকুটা 90 ডিগ্রি, এটা 30 হলে এটা কত হবে? 60 ডিগ্রি হবে। তাহলে আপাতন কোণ এই ক্ষেত্রে যদি আপাতিত রশ্মি দর্পণের সাথে 30 ডিগ্রি কোণ করে তাহলে আপাতন কোণ কত হবে? আপাতন কোণ দর্পণের সাথে কোণ বলেছে, তাহলে সেক্ষেত্রে আপাতন কোণ কত হবে না 90 ডিগ্রি থেকে 30 ডিগ্রিকে বাদ দিয়ে দাও, তাহলে কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। তাহলে আপাতন কোণ যত হবে প্রতিফলন কোণও কিন্তু তত হবে, তাহলে প্রতিফলন কোণ কিন্তু এই ক্ষেত্রে তোমার 60 ডিগ্রি হবে। তাহলে তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি যে প্রতিফলিত রশ্মি, এখানে আপাতিত রশ্মি বলেছিলাম, এবার বলছি প্রতিফলিত রশ্মি দর্পণের সাথে 60 ডিগ্রি কোণ করলে আপাতন কোণ কত হবে? আপাতন কোণ কত হবে? তাহলে আমাদের একটা ধারণা এখান থেকে তৈরি হয়েছে, সেই ধারণার উপরে ভিত্তি করে এই যদি বুঝে থাকো আগের প্রশ্নটা তাহলে কিন্তু এই হোমওয়ার্কটা তোমরা পারবে করতে। আচ্ছা, এইবারে দেখো যে আলো পড়ছি, তো আলোর কিন্তু আরেকটা ধর্ম রয়েছে যে প্রতিফলন বললাম, তো আলোর আরেকটা ধর্ম সেটা হচ্ছে প্রতিসরণ তোমাদের কিন্তু এই ক্লাস 8-এ আছে। হ্যাঁ, একটু আলোচনা করছি, সেটা হচ্ছে যে আলো এই এক মাধ্যম থেকে এসে যখন আবার পূর্বের মাধ্যমে চলে যায় তখন তাকে আমরা বলে থাকি যে প্রতিফলন, কিন্তু এক মাধ্যম থেকে আলো এসে যখন আরেকটা মাধ্যমে প্রবেশ করে তখন তাকে আমরা বলে থাকি হচ্ছে প্রতিসরণ। এক মাধ্যম থেকে আলো এসে যখন আরেকটা মাধ্যমে এসে পড়ে, আর একটা মাধ্যম মানে হচ্ছে ধরো এইটাকে আমরা বলছি বায়ু মাধ্যম আর এইটাকে হচ্ছে জল, আলাদা আলাদা মাধ্যম আছে।
বায়ুতেও চলাফেরা করতে পারে, জলের মধ্যেও আলো চলাফেরা করতে পারে। তাহলে এক মাধ্যম থেকে আলো এসে যখন দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে, হ্যাঁ, যখন দ্বিতীয় মাধ্যমে যায় তখন এরকম সোজা বেরিয়ে যায় না, একটু কোণ করে বেরিয়ে, যাই হোক। আর এটাকে আমরা কিন্তু অবিলম্ব শিখেছি, তাহলে এখানে কিন্তু অবিলম্ব। তাহলে প্রতিসরণ কি, যে আলো এক মাধ্যম থেকে যখন দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে তখন তাকে বলা হয় তাকে প্রতিসরণ। তাহলে প্রতিসরণ কাকে বলে আশা করি তোমরা পারবে লিখতে। আচ্ছা, এই যে প্রতিফলন পড়লাম, প্রতিফলনের সূত্র পড়লাম, তাহলে প্রতিফলন কয় প্রকার সেটা আমরা দেখব। প্রতিফলন আমরা দেখব যে প্রতিফলন হচ্ছে দুই প্রকার। এক, নিয়মিত প্রতিফলন। নিয়মিত প্রতিফলন কি, যখন কোনো মসৃণ তলে, মসৃণ মানে প্লেন তল, একবার মানে যেখানে এসে আলোটা পড়ছে সেটা একবারে প্লেন হবে। তাহলে মসৃণ তলে যখন আলো এসে পড়ে তখন কি হয়, তখন সমান্তরালভাবেই আলোগুলো, সমান্তরাল আলোকরশ্মি যদি কোনো মসৃণ তলে এসে পড়ে তারা সমান্তরালভাবে বেরিয়ে যায়। এটাই হচ্ছে নিয়মিত প্রতিফলন। আর বিক্ষিপ্ত প্রতিফলন হচ্ছে যখন অমসৃণ তলে যে প্রতিফলনটা হয়ে থাকে, হ্যাঁ, অমসৃণ তলে প্রতিফলনটাকে কিন্তু আমরা বিক্ষিপ্ত প্রতিফলন বলি। অনেকে বলে যে প্রতিফলনগুলো প্রতিফলনের সূত্র মেনে চলে তাকে বলা হয়ে থাকে নিয়মিত, যারা মেনে চলে না তাকে অনিয়মিত প্রতিফলন বলা হয়ে থাকে। এটা কিন্তু ভুল। হ্যাঁ, তাহলে দুটো ক্ষেত্রেই কিন্তু প্রতিফলনের সূত্র মানে। তাহলে আমরা প্রতিফলন দুই প্রকার দেখলাম, একটা নিয়মিত, একটা হচ্ছে অনিয়মিত প্রতিফলন বা বিক্ষিপ্ত প্রতিফলন। তাহলে অনেক বইয়ে লিখে থাকে, এটা কিন্তু তোমরা লিখবে না যে প্রতিফলনে কি হয়, যে আলো নির্দিষ্ট নিয়ম মেনে হয় বা আলোর প্রতিফলনের সূত্র মেনে চলে তাকে নিয়মিত প্রতিফলন বলে, যারা সূত্র মানে না তারা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন বলে। এটা কিন্তু লিখবে না, তোমরা বলবে মসৃণ তলে যে প্রতিফলন হয় তাই সেটা নিয়মিত প্রতিফলন, অমসৃণ তলে যে প্রতিফলনটা হয় তাকে বলা হয় তাকে বিক্ষিপ্ত প্রতিফলন। তাহলে এই দুটো প্রতিফলন তোমরা পারবে। আচ্ছা, এই যে বিক্ষিপ্ত প্রতিফলনের একটা ব্যবহারিক প্রয়োগ আমরা খুব দেখি, যেটা হচ্ছে সিনেমার হলের যে পর্দা হয়ে থাকে, সিনেমার পর্দা কি হয়, দুটো জিনিস হয়, একটা হচ্ছে সাদা হয়, সাদা ও অমসৃণ হয়ে থাকে। সাদা হওয়ার জন্য এক নম্বর যে সুবিধা হয় সেটা হচ্ছে সমস্ত বর্ণর আলোকে কি করে, প্রতিফলন করে দিতে পারে। আর অমসৃণে যেটা সুবিধা হয় যে বিক্ষিপ্ত প্রতিফলন হয়, এর ফলে কি হচ্ছে চারিদিকে কিন্তু আলোটা ছড়িয়ে যেতে পারে, এবং সমস্ত সিনেমা হলের সমস্ত জায়গায় মানুষ আলোটা, এই সিনেমাটা দেখতে পারে। তাহলে সিনেমার পর্দা সাদা ও অমসৃণ হয় কেন, এটা তোমরা তাহলে দুটো কারণ পেলে। তাহলে এটাকে তোমরা লিখতে পারবে, এটাও তোমাদের এইচটুকু থাকলো যে সাদা হওয়ার সুবিধা হচ্ছে সমস্ত আলোকে কি করে, প্রতিফলন করে দিতে পারে। অমসৃণ হওয়ার জন্য বিক্ষিপ্ত প্রতিফলন হয়, বিক্ষিপ্ত প্রতিফলন হওয়ার জন্য কি হয়, সারা জায়গার মানে সমস্ত হল ঘরে মানুষই সিনেমাটা দেখতে পারে। যদি এটা মসৃণ হতো, মসৃণ হলে কি হতো, আলো আমরা জানি সিনেমার ক্ষেত্রে কি হয়, একটা এখান থেকে ফোকাসটা দেয়, যেখান থেকে একদিক থেকে ফোকাস হলো আরেক দিকে চলে গেল। অর্থাৎ কি হবে, এই ক্ষেত্রে এখানে যে সমস্ত দর্শকগুলো থাকবে তারাই সিনেমা দেখতে পাবে, এই অঞ্চলের দর্শকরা কিন্তু সিনেমা দেখতে পাবে না। বিক্ষিপ্ত প্রতিফলন হয় বলেই কি হয়, সমস্ত সিনেমা হল ঘরে সমস্ত জায়গায় মানুষ কি করে, সিনেমাটা দেখতে পারে। তাহলে এই যে প্রতিফলন আমরা পড়ছি, এই ক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে ধরো কোনো কিছু যখন প্রতিবিম্ব তৈরি হয় কেমন হয়, ধরো এ যদি হয়, এর ক্ষেত্রে কিন্তু এই রকম দেখতে হয়ে থাকে। তাহলে এটা হচ্ছে পার্শ্বীয় পরিবর্তন হয়, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখবে যে দর্পণে গঠিত যে প্রতিবিম্ব যেটা তৈরি হয় তার বৈশিষ্ট্য কি, এক নম্বর হচ্ছে পার্শ্বীয় পরিবর্তন হয়, পার্শ্বীয় পরিবর্তন। তাহলে দর্পণে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য যদি বলা হয়, এক পার্শ্বীয় পরিবর্তন হবে, দুই নম্বর হচ্ছে সমশীর্ষ হবে। দেখো এটা যেদিকে আছে এটাও উপরের দিকেই আছে, অর্থাৎ সমশীর্ষ হবে, পার্শ্বীয় পরিবর্তন হবে, সমশীর্ষ হবে। আর তিন নম্বর যেটা হয়ে থাকে সেটা হচ্ছে দর্পণ থেকে বস্তু যতখানি দূরে থাকবে, দর্পণ থেকে প্রতিবিম্ব একই দূরত্বে থাকবে। তাহলে বস্তু থেকে দর্পণ সমান সমান দর্পণ থেকে প্রতিবিম্ব, এটা হয়ে থাকে। কিছু কিছু ক্ষেত্রে পার্শ্বীয় পরিবর্তন বোঝা যায় না, যেমন এ বললাম তেমনি ওর ক্ষেত্রে পার্শ্বীয় পরিবর্তন বোঝা যাবে না।
ওর ক্ষেত্রেও কি হবে, ওর ক্ষেত্রে একই রকম হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে যেমন ধরো বির ক্ষেত্রে কিন্তু পার্শ্বীয় পরিবর্তনটা বোঝা যাবে। দেখো বির যদি আমরা ছবিটা দেখি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের হবে। তাহলে বির ক্ষেত্রে পার্শ্বীয় পরিবর্তন হয়। আবার সবার ক্ষেত্রে যে পার্শ্বীয় পরিবর্তন হবে না, কারণ এগুলো না এই প্রতিসম থাকার জন্য কি হয় যে পার্শ্বীয় পরিবর্তন হয় না, কিন্তু এই ক্ষেত্রে দেখো পার্শ্বীয় পরিবর্তন হয়। একটা প্রশ্ন খুবই আছে, অ্যাম্বুলেন্সের গায়ে উল্টো লেখা থাকে কেন? অ্যাম্বুলেন্সে উল্টো লেখা থাকে, উল্টো লেখার কারণ দেখো 1 নম্বর কারণ হচ্ছে যে অ্যাম্বুলেন্সের গায়ে উল্টো লেখা থাকে এবং যখন তার সামনে কোনো গাড়ি থাকে সেই সামনে গাড়ির লুকিং গ্লাস থাকে, সামনে গাড়িতে থাকে হচ্ছে লুকিং গ্লাস। সেই লুকিং গ্লাসে কি করে, লুকিং গ্লাস মানে হচ্ছে যে গ্লাসে কি হয় পিছনের জিনিসগুলোকে ড্রাইভার দেখে তাকে বলা হয় থাকে লুকিং গ্লাস। তাহলে অ্যাম্বুলেন্সের আগে যে গাড়ি থাকে সেই গাড়ি যে লুকিং গ্লাস থাকে সেই লুকিং গ্লাস থেকে যখন অ্যাম্বুলেন্সকে দেখে অ্যাম্বুলেন্সের গায়ে যে উল্টো লেখাটা থাকে ওই দর্পণে কি হয় সেটা আবার উল্টে যায়, অর্থাৎ সোজা হয়ে যায়। তাই জন্য কি হয় উল্টো করে লেখা থাকে অ্যাম্বুলেন্সের গায়ে। তো এই যে আমরা এতক্ষণ ধরে আলো পড়ছিলাম, আলো অধ্যায় আজকে আমরা পড়ছি। আলো দৃশ্যমান হতে সাহায্য করে, দেখতে সাহায্য করে বললাম, তবে সমস্ত আলোকে দেখা যায় না। যেমন হচ্ছে অতি বেগুনি রশ্মি, আল্ট্রাভায়োলেট রশ্মিকে দেখা যায় না। যেমন তোমার হচ্ছে ইনফ্রারেড, হ্যাঁ, এটাকে অবলোহিত যে রশ্মি সেটাকে দেখা যায় না। এক্স রে এটাকে চোখে দেখা যায় না। ঠিক আছে, এই সমস্ত রশ্মিগুলো কিন্তু হ্যাঁ বরং আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক। যেমন তুমি যদি দেখো মানে এক্স রশ্মি তো আমাদের প্রয়োজন, এই জন্য প্রয়োজন। আমরা জানি রঞ্জেন এক্স রশ্মি তৈরি করেছে, কিন্তু কোথাও হাড় ভেঙে গেলে আমরা খুব সহজেই এক্স রে সাহায্যে দেখতে পাই। কিন্তু গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে কিন্তু উল্টা, তাদের যে বাচ্চা থাকে পেটে সেই বাচ্চার ক্ষেত্রে কিন্তু এক্স রশ্মির খুব ক্ষতিকারক, কারণ তাদের বাচ্চার চামড়াগুলো খুব পাতলা হয়ে থাকার জন্য এটা হয়ে থাকে। আর ইউভি রশ্মিটা অন্যতম ক্ষতিকারক দিক যদি আমরা বলি সেটা হচ্ছে ত্বক ক্যান্সার। এই ত্বক ক্যান্সার সৃষ্টি করে এটা। এছাড়া যেটা করে থাকে সেটা হচ্ছে আমাদের যে চোখের যে রেটিনা সেই রেটিনাকে ক্ষতি করে দেয়, তারপর ডিএনএ কে ক্ষতিগ্রস্ত করতে পারে। এই জন্য অতিবেগুনি রশ্মিকে আমরা বলবো ক্ষতিকারক। এবং পৃথিবীতে কিন্তু এই অতিবেগুনি রশ্মি কিন্তু আসতে পারে না, এবং তার জন্য তোমরা ভূগোলে পড়েছো বায়ুমণ্ডলের শান্ত মণ্ডলের উপরে, বায়ুমণ্ডলের মধ্যে অন্তর্গত শান্ত মণ্ডল রয়েছে, সেই শান্ত মণ্ডলে রয়েছে ওজোন স্তর। ওজোন স্তর কি করে অতিবেগুনি রশ্মিকে পৃথিবীতে আসতে বাধা দেয়। ওজোন কি জানো তো, তোমরা নিশ্চয়ই জানো অক্সিজেনের একটা রূপভেদ। অক্সিজেন যখন 3টা থাকে তখন তাকে বলা হয় থাকে ওজোন। এই ওজোন কি হয় পরস্পরের সাথে যুক্ত হয়ে গিয়ে কি হয় একটা স্তর তৈরি করে দেয়, একে ওজোন স্তর বলা হয়। তবে বর্তমানে দেখা যাচ্ছে আমরা অতি বেশি মাত্রায় সিএফসির ব্যবহারের ফলে, আমরা যে রেফ্রিজারেটর ব্যবহার করি সেখানে সিএফসির ব্যবহারের ফলে কি হচ্ছে এই ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে। বা হিমঘরে যে আমরা মিথেন ব্যবহার হচ্ছে সেই উৎপন্ন মিথেন আর এই যে সিএফসি এগুলো কি হচ্ছে ওজোন স্তরকে কি করছে নষ্ট করে দিচ্ছে। এবং দেখা যাচ্ছে মেরু অঞ্চলে এই ওজোন স্তরের যে ঘনত্ব, হ্যাঁ মেরু অঞ্চলে ওজোন স্তরের ঘনত্ব কিন্তু যথেষ্ট কমে গেছে, এবং কিছু কিছু জায়গায় ঘনত্ব এত কমে গেছে হ্যাঁ বা একটা ছিদ্রের মতো দেখা দিয়েছে, তাকে বলা হয়ে থাকে ওজোন হোল বলা হয়ে থাকে বা ওজোন ছিদ্র বলা হয়ে থাকে। এই অতিবেগুনি রশ্মিটা পৃথিবীর মধ্যে প্রবেশ করা শুরু করেছে, এবং এর ফলে কি হয়ে থাকে, এর ফলে কিন্তু বিভিন্ন ধরনের শারীরিক সমস্যাগুলো দেখা দেওয়া শুরু করেছে, বিশেষ করে ত্বক ক্যান্সার পরিমাণটা অনেকটা বেড়ে গেছে। তাই জন্য বর্তমানে অনেক দেশে রেফ্রিজারেটরে সিএফসির ব্যবহারকে কিন্তু নিষিদ্ধ করে। আমেরিকার মতো দেশগুলোতে কি হয় এই সিএফসি ক্লোরোফ্লুরোকার্বন, এই ক্লোরোফ্লুরোকার্বনের কিন্তু ব্যবহার একেবারেই নিষিদ্ধ করা রয়েছে। অতিবেগুনি রশ্মি কিন্তু আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক, আমরা দেখছি ত্বক ক্যান্সার হয়। তবে তোমরা 5-এ পড়ে এসছো যে আমাদের মানে কালো চামড়ার মানুষদের কিন্তু ত্বক ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম হয়ে থাকে। কেন? কালো চামড়ার যে মানুষ আমরা বলছি আমাদের ক্ষেত্রে কি হয় ত্বকে মেলানিন থাকে। এই মেলানিন কি করে এই যে আল্ট্রাভায়োলেট রশ্মিকে হ্যাঁ অতিবেগুনি যে
রশ্মি সেই রশ্মিকে শোষণ করে নেয়, শোষণ করে নেওয়ার ফলে এর ফলে কি হচ্ছে মানে ক্ষতির সম্ভাবনাটা কি হয়, অনেকটা কমে যায়। তাহলে সব থেকে ক্ষতির সম্ভাবনা যাদের হওয়ার তারা হচ্ছে সাদা চামড়ার মানুষদের ক্ষেত্রে এটা হতে পারে। আচ্ছা, আজকে এই পর্যন্ত থাক। এর পরের দিন নতুন কোনো অধ্যায় নিয়ে আলোচনা করব। যারা আজকে নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে শেয়ার করে দিও। ধন্যবাদ। Subscribe my channel PKB Math.